হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর্ট সাপোর্ট উইথ আর্টস বাই র্যাটস। সাথে আছি আমি আসিফুর রহমান, একজন প্রফেশনাল ক্যারেক্টার ডিজাইনার, ক্যারিকেচার আর্টিস্ট এবং সফল ইউটিউবার। আজকের ভিডিওতে আমার চেহারা দেখা যাবে না। ক্লিপ স্টুডিওতে আমার একটা স্পিড পেইন্টিং থাকবার সাথে সাথে আমার বক শুনতে হবে। তবে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আমার মতে আর্ট প্রফেশনে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য বেশ কাজে দিবে। বিষয়টি খুবই প্রাথমিক ধরনের, কিন্তু আমি শুরুতে এই জিনিসটি নিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম এবং আমার ধারণা ছিল এখন সবাই হয়তো এটা জানেই, তাই কখনো বলিনি। কিন্তু রিসেন্টলি দেখলাম এই প্র্যাকটিসটা অনেকেই করে না। তাই আজকের ভিডিওতে বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা এবং উপদেশ দিব। প্রচুর নাটক করা হলো, চলুন ফাইনালি আলোচনা শুরু করি। স্পয়লার অ্যালার্ট, আজকে কথা হবে পোর্টফোলিও নিয়ে। পোর্টফোলিও মেকিং, কেন পোর্টফোলিও দরকার, কি কি থাকবে পোর্টফোলিওতে, এগুলো নিয়েই আলোচনা চলবে। পিছনে চলতে থাকা স্পিড পেইন্টিংটা দেখতে পারেন, ইগনোরও করতে পারেন চাইলে। এ ধরনের ছবি কিভাবে আঁকা যায় সেটা নিয়েও একটা টিউটোরিয়াল করার প্ল্যান আছে সামনে। তবে আজকে এটার প্রসেস নিয়ে আলোচনায় যাব না। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ব্যাক টু সিরিয়াস আলাপ। আমি যখন টুকটাক আর্ট রিলেটেড কমিশন কাজ, পাবলিকেশনের কাজ বা চাকরির জন্য অ্যাপ্লাই করতে শুরু করি, তখন যে বিষয়টা আবিষ্কার করলাম সেটা হচ্ছে একটা পোর্টফোলিও বানানো দরকার। পোর্টফোলিও কিভাবে বানায় এখনও আমি পুরোপুরি শিখে উঠিনি, তবে কাজ চালানোর মতো একটা দাঁড় করিয়ে রেখেছি। কাজ মাঝে মধ্যে বেছে আলাদা করে রাখি পোর্টফোলিও প্রজেক্ট হিসেবে, এবং আঁকার স্টাইল, সাবজেক্ট বা টেকনিক যখন চেঞ্জ করি তখন সেটা পোর্টফোলিওতে আপডেট করে রাখি। একই সাথে পোর্টফোলিও থেকে পুরাতন অনেক জিনিস বাদও কিন্তু দিই। এভাবে কনস্ট্যান্ট একটা আপডেট আর ওয়ার্কিং প্রসেস হতে থাকে পোর্টফোলিওতে। আপনি যদি প্রফেশনালি আঁকেন এবং আপনার পোর্টফোলিও না থাকে, তাহলে এই ভিডিও দেখে আশা করব পোর্টফোলিও বানাবার ব্যাপারে একটু নড়ে চড়ে বসবেন। পোর্টফোলিও কিন্তু এক একজনের জন্য এক এক রকম। ফাইন আর্টসে যারা পড়াশোনা করেন তাদের পোর্টফোলিও মেকিং, আর যারা আমার মতো অন্য ব্যাকগ্রাউন্ডের তাদের পোর্টফোলিও মেকিংয়ে ডিফারেন্স থাকবে। তাই আমার কথাগুলি সবার জন্য সমানভাবে অ্যাপ্লিকেবল না, এই ডিসক্লেমারটা আগেই বলে নিচ্ছি। আমি সোশ্যাল মিডিয়াতে আঁকাআঁকি করা, সাথে টুকটাক কমিশন ওয়ার্ক করা এমন একটা ডেমোগ্রাফিককে ধরে নিচ্ছি আমার ভিডিওর টার্গেট অডিয়েন্স। শুরুর দিকে আমার যেটা ধারণা ছিল যে ফেসবুকে একটা পেজ খুললাম, পেজে ছবি আপলোড দিলাম, অডিয়েন্স গ্রো করলো, এটাই তো পোর্টফোলিও। আচ্ছা, প্রোফাইলেও সাথে আপলোড করলাম, ঠিক আছে, একটা ইনস্টাগ্রাম মনে হয় খুলে ফেলি, সেখানেও ছবি দেই, লাইক, লাভ, শেয়ার আসছে, এটাই তো ওয়ার্ক পোর্টফোলিও। কিন্তু দেখা যাবে প্রোফাইলে বা পেজে আপলোড করা লাস্ট ছবিটা হয়তো একটা মিম, বা একটা আপলোডের ছবি সেটা হয়তো ট্রেন্ডি কোনো জোক, বা রিসেন্ট কোনো কাজ হয়তো পেজে দেয়াই হয়নি। তাহলে আমার টোটাল কাজের রিপ্রেজেন্টেশন কিন্তু পেজে থাকছে না। একজন ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখেন, তাকে যদি আমার ওয়ার্ক স্যাম্পল হিসেবে পেজ লিঙ্ক দিয়ে দেই এবং তিনি যদি আমার আঁকা ওই মিম দেখেন, তাহলে অনেকে শুনলে অবাক হতে পারেন, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ক্লায়েন্ট পাইনি যিনি আমাকে দিয়ে মিম আঁকাতে চেয়েছেন। ক্লায়েন্ট আমার পেজ দেখে হয়তো ভাবতে বসবেন যে আমি চিলড্রেন বুক আঁকাতে চাই, ক্যারেক্টার ডিজাইন করাতে চাই, কিন্তু এই পেজে তো খালি ফান ইলাস্ট্রেশন। অথবা ক্লায়েন্ট হতে চাচ্ছেন কমিক আঁকাতে, কিন্তু আপনার পেজে ঢুকলে দেখা যায় শুধু পোর্ট্রেট ছবি। তাই আমি বলবো পোর্টফোলিও হিসাবে যদি পেজ ফেসবুককে রাখতে চান, তাহলে সেখানে ওইভাবেই কাজগুলি অর্গানাইজ করে রাখুন। যদি ফেসবুকে মিম, জোক ইত্যাদি শেয়ার করে লাইকস বাড়াতে চান তাহলে ফাইন, ইনস্টাগ্রামটাকে আপনার ভালো ভালো কাজ দিয়ে সাজিয়ে রাখুন। যদি ইনস্টাতেও ইচ্ছা হয় যে ডেইলি ড্রয়িং, ডুডল এগুলো সব শেয়ার করব, তাহলে বলবো সব থেকে ভালো হয় যদি বিভিন্ন আর্ট স্পেসিফিক সাইট যেমন বিহ্যান্স, আর্ট স্টেশন বা ডেভিয়েন্ট আর্ট এরকম কোথাও অ্যাকাউন্ট খুলে সেখানে আপনার কাজগুলি গুছিয়ে রেখে দিন। এতে করে কুইক কেউ যখন আপনার পোর্টফোলিও যাবে তখন খুব সহজে স্মার্টলি একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, যেখানে আপনার রিলেভেন্ট কাজগুলি দেখে ক্লায়েন্ট বুঝে নিতে পারবে আপনি প্রফেশনালি কী ধরনের কাজ করে থাকেন। পোর্টফোলিও বানাতে গেলে আর একটা ভয় কাজ করে যে আমার কাজ তো ভালো না, পোর্টফোলিওতে দেওয়ার মতো তো কিছু নেই। এটা আমিও অনেক দিন পর্যন্ত ভাবতাম এবং এখনও যে ভাবি না তা নয়, কিন্তু পোর্টফোলিও আসলে শো অফ করবার কোনো জিনিস না, এটা আপনার বর্তমান সময় পর্যন্ত কাজের একটা রেকর্ড। তাই পোর্টফোলিও বানানো এ কারণেও খুবই জরুরি
যে কাজগুলি পরপর সাজাতে গেলে আপনি বুঝতে পারবেন যে ল্যাকিংস আছে কোথায় কোথায় এবং কোন ধরনের কাজগুলিতে আরও ভালো করা উচিত আপনার। একই সাথে পোর্টফোলিও যেহেতু কনস্ট্যান্ট আপডেটের একটা জিনিস, তাই আপনার পোর্টফোলিও ভার্সন 1 কখনোই আপনার ফাইনাল পোর্টফোলিও হবে না। বাট একটা পয়েন্ট অফ টাইমে আপনি যখনই ক্লায়েন্টের সাথে কাজ করতে চাচ্ছেন, তখন কিন্তু আপনার কাজগুলিকে শোকেস করবার কনফিডেন্সটাও থাকতে হবে। সেটা যদি না থাকে, তাহলে আমি বলবো কমিশন ওয়ার্ক করা বা প্রফেশনাল প্রজেক্ট করা ঠিক হবে না। আরেকটা সাজেশন হবে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের পোর্টফোলিও বানানো। যেমন আমি কখনো অ্যানিমেশন, কখনো ব্যাকগ্রাউন্ড আর্ট, কখনো ক্যারেক্টার ডিজাইন, ক্যারিকেচার, কমিক, হরেক রকমের কাজ করি। এক পোর্টফোলিওতে আমি যদি সব দিতে থাকি, তাহলে সেটা দেখলে মনে হবে ফোকাসড না এবং ওয়ার্ক স্পেসিফিক না। তাই যেটা করতে পারেন, পোর্টফোলিও সাইটে রাখলে অ্যালবাম করে আলাদা আলাদাভাবে কাজগুলি রাখলেন, অথবা খুব সহজে বিভিন্ন ধরনের কাজগুলি এক জায়গায় করে এক একটা আলাদা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন। ইমেলে হয়তো কেবল স্পেসিফিক কাজের জন্য রিলেভেন্ট কালেকশনটা আপনি অ্যাটাচ করে পাঠিয়ে দেন, কুইক অ্যান্ড সিম্পলি। স্পেসিফিক পোর্টফোলিও সাইট হিসেবেও কিন্তু অনেকগুলি সাইট আছে যেগুলি আপনি ব্যবহার করতে পারেন ফ্রিতেই, যেমন কার্বন মেড, ক্রেভাডো। এখানে যদিও স্পেস লিমিটেশন আছে। তাছাড়া আছে ব্লগস্পট, টাম্বলার, সেখানে ফ্রিতে কিন্তু আপনি অনেক জায়গা পাবেন কাজ সাজিয়ে রাখবার জন্য। পোর্টফোলিও কাজ সাজাবার জন্য আরেকটা টিপস, ক্যাপশনে বা ছবির সাথে কাজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু লিখে রাখতে পারেন। হয়তো কাজটা ছিল যে কোনো পাবলিকেশনের জন্য বা পার্সোনাল প্রজেক্ট, অথবা কোনো গেম বা অ্যানিমেশন এই প্রজেক্টের পার্ট ছিল। এগুলো যদি লিখে রাখেন, তাহলে কাজগুলি দেখতে একটু ক্রেডিবল লাগে এবং যাকে কাজ পাঠাবেন তিনি এগুলি দেখে আপনাকে অনেক অর্গানাইজড এবং এক্সপিরিয়েন্স ভাববেন। সেই সাথে যেই সাইটে কাজ রাখছেন সেখানে আপনার নিজের ইনফোগুলি লিখে রাখেন, বা একটা ওয়ার্ড ফাইল লিখে সিভি এর মতো বানিয়ে রাখেন, যেখানে আপনার সব ইনফো হয়তো দরকার নেই, খুব সংক্ষেপে কী করছেন, কাজের এক্সপিরিয়েন্স কতটুকু, সফটওয়্যার কী জানা আছে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কেমন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এবং যদি কাজ এক্সিবিট হয়ে থাকে সেরকম কোনো এক্সিবিশনের নাম, তারিখ, এগুলো লিখে একটা ছোট্ট সিভি তৈরি করে রাখতে পারেন। ক্লায়েন্টকে পোর্টফোলিও পাঠালে সাথে এটাও পাঠান, বা পোর্টফোলিও পিডিএফের সাথেই এটাকে হয়তো এক পেজে অ্যাটাচ করে দিতে পারেন। আর অবশ্যই ভুলে যাবেন না আপনার কন্ট্যাক্ট ইনফো অ্যাড করতে। ইমেইল, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ফোন নাম্বার এগুলি দিয়ে রাখেন যাতে আপনাকে সহজেই খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে অনেকে কিছুদিন পরপর নাম্বার পাল্টান বা তাদেরকে ফোন নাম্বারে খুঁজে পাওয়া যায় না। প্রফেশনাল ক্ষেত্রে এই প্র্যাকটিসটা খুব বাজে অভ্যাস, এবং একটি নাম্বারে যদি আপনি স্থির হন তাহলে সেটা পরবর্তীতে অনেক কাজে দেয়। এখন আমরা যদি পয়েন্টগুলো একটু সামারাইজ করি, যে পোর্টফোলিও সাইট আর সোশ্যাল মিম পোস্টিং সাইট এ দুটোকে আলাদা রাখা, রেগুলার পোর্টফোলিও আপডেট করা, কোনো ডেডিকেটেড সাইটে পোর্টফোলিও লিঙ্ক রাখা যাতে সহজেই কাউকে পাঠিয়ে দিতে পারেন, এবং একটা ছোট্ট সিভি বানিয়ে রাখা যাতে কন্ট্যাক্ট করা এবং আপনার পরিচয় জানতে পারা সহজ হয় ক্লায়েন্টের জন্য। তো এগুলোই ছিল আসলে পোর্টফোলিও নিয়ে আমার টিপস। আমি নিজে পোর্টফোলিও সাজানো বা প্রেজেন্টেশন এটা নিয়ে অনেক স্ট্রাগল করি, তাই পোর্টফোলিওর গ্রাফিক ডিজাইন নিয়ে তেমন কিছু বলতে পারলাম না। পোর্টফোলিওর গুরুত্ব আশা করি সবাই বুঝবেন এবং নিজের কাজগুলি অর্গানাইজ করে এটা রেগুলার আপডেট করবার একটা প্র্যাকটিস শুরু করবেন। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। পোর্টফোলিও শেয়ার করতে চাইলে এবং আর্ট রিলেটেড অন্যান্য প্রশ্ন নিয়ে ডিসকাশনে অংশ নিতে চাইলে জয়েন করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। ভিডিওটি যদি আপনার মনে দাগ কাটে তাহলে লাইক দিয়ে আপনিও আমার মনে দাগ কেটে যেতে পারেন। নিচে সাবস্ক্রিপশন বাটনটিতে ক্লিক করে আমার সফল ইউটিউবিংয়ের পাশে থাকতে ভুলবেন না। কথা হবে আগামী পর্বে। আজকের মতো বাই।